ছিল, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অর্থাৎ আমি এই জায়গাটাতে ছিলাম যে স্যার, আহ, আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, আপনি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ স্যার, আমাকে আপনি প্রশ্ন করেছিলেন হ্যাঁ একটা। হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। আচ্ছা, আমি আবারও আসছি। সজীব, আপনি একটু বলবেন যে আপনি কি আমাকে শুনতে পারছেন? প্লিজ একটু জোরে বলবেন, আপনার সাউন্ডটা খুব। হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে, আগে একটু ক্লিয়ার আসছিল না। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে জায়গাটা, এখানে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, হোম ডিড ইউ সি দেয়ার, এই যে মেলার মাঠে আপনি কাকে দেখতে পেয়েছিলেন। তো এইটা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর্থাৎ এখানে সেন্টেন্স বাক্য কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে, বাক্য বিভাজন করা শিখতে হবে, বাক্য নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। এই যে ডি নাম্বারের যে বাক্যটা দেখেন, হোম ডিড ইউ সি দেয়ার, এটা পাস্ট টেন্সের একটা বাক্য না? পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। অর্থাৎ প্রশ্ন করতে গেলে আমাদের কি লাগে? ডাব্লিউএইচ অড লাগে। আমরা কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করতে পারি। আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ কোশ্চেন নিয়ে যে ইয়েটা, এর উপরে আমরা একটা ক্লাস করব। তো এখানে হোম ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে দেখেছিলে, উত্তরটা দেখেন, আই নোটিসড, এই যে জায়গাটা, যখন আমার মেলাতে ঘোরা প্রায় শেষ, while উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, আমাদের ভ্রমণ, মেলাতে ঘোরাঘুরি প্রায় যখন শেষ, আই নোটিসড দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবাল সিটিং অন এ চেয়ার, হঠাৎ করে আমি দেখলাম যে জাফর ইকবাল স্যার একটা চেয়ারে বসে আছে, ইন ফ্রন্ট অফ এ স্টল। এই দেখেন, ইন ফ্রন্ট অফ, এটা কিন্তু একটা ফ্রেজ, ইন ফ্রন্ট অফ, অর্থাৎ এই টোটাল টুকুর অর্থ হচ্ছে সামনে। সামনে। ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে। যেমন বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ, এটাও একটা ফ্রেজ। আমি ফ্রেজের একটা শীট দিব, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো মুখস্থ করতে হবে। যদি সোহাগ স্যারের লেখা যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বই যদি কাছে থেকে থাকে, এই বইয়ের সম্ভবত শেষের দিকে একটা চ্যাপ্টার, আমি জানিয়ে দিব কত চ্যাপ্টারে আছে। স্যার, চ্যাপ্টার আছে স্যার, ইডিয়মস এন্ড ফ্রেজ, অ্যাবসলিউটলি 318 রাইট। ইয়েস। পেজ। কিন্তু ওইখানে তো ইন ফ্রন্ট অফ দেখি না স্যার। হ্যাঁ, ওইখানে আমি স্যার যদিও বই না থেকে খুলে থাকে, গেছে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখে লিখে দিব তো। আচ্ছা স্যার, দিয়ে দিয়ে হ্যাঁ, এই কয়েকটা ফ্রেজ গুলা মুখস্থ করলে কি হবে, আমাদের কিন্তু কথা বলাটা অনেক শ্রুতি মধুর হবে। আমরা এটাও বলতে পারতাম যে ডক্টর জাফর ইকবাল স্যার সিটিং অন এ চেয়ার এট দা ফ্রন্ট অফ এ স্টল, একটা দোকানের সামনে, ফ্রন্ট না বলে আমি এখানে ভাষাটাকে শ্রুতি মধুর করার জন্য বলেছি ইন ফ্রন্ট অফ এ স্টল, একটা দোকানের সামনে উনি বসেছিলেন। আই অলসো নোটিসড, আমি আরো লক্ষ্য করেছিলাম, দ্য গ্রেট পোয়েট, আরো একজন বিখ্যাত কবি, আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম, ওই জাফর ইকবাল স্যারের পাশে আল মাহমুদ স্যারও কিন্তু একজন বিখ্যাত কবি, উনি বসেছিলেন। এটা কোন জায়গা থেকে পেলাম? হোম ডিড ইউ সি দেয়ার, তুমি কাকে দেখেছিলে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অ্যাট ইয়োর হোম, অর্থাৎ আপনি আপনার বাড়িতে গতকাল কি করেছিলেন। সজীব, আপনি একটু এটা বাংলায় বলেন তো, যে স্যার আমি গতকাল বাড়িতে এই এই করেছিলাম। গতকাল আপনি বাড়িতে কি কি করেছিলেন বলতে পারবেন একটু বাংলায় সাজিয়ে? দেখেন, সেইগুলাই ইংলিশে ট্রান্সলেট করে দিলেই কিন্তু আমরা কথা বলা শিখে গেলাম। খুব সহজ। তো বলেন বাংলায় কি কি করেছিলেন গতকাল আপনি। এটা বলতে পারবেন যে স্যার আমি 9টার সময় অফিসে গিয়েছিলাম, তারপর আমি দুপুর 1:30টার দিকে লাঞ্চ করেছিলাম, বিকেল 5টায় অফিস থেকে বাড়ি ফিরে এসেছিলাম। হ্যাঁ, এইভাবে কিন্তু বলতে হবে। অর্থাৎ বাংলায় বলবেন, সেইগুলা কিন্তু আমি ইংলিশে ট্রান্সলেট করব। এবং এইটা করতে করতে দেখবেন আপনিও কিন্তু কথা বলা শিখে যাচ্ছেন। অর্থাৎ এই গ্রামার যদি জানা থাকে, এই যে বেসিকের যে জায়গাগুলো দেখেন, আমরা কিন্তু এগুলো শুধু প্রেজেন্টেশন নিব না, আমরা টেন্স শিখবো, আমরা সেন্টেন্স শিখবো, আমাদের প্রাথমিক যে জায়গাটা প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, টেন্সটা নিয়ে যদি আমি সামান্য 5 মিনিট একটু কথা বলতে চাই। রাজিন রয়েছে ক্লাসে, রাজিন তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? তোমার কোনো রেসপন্স পাচ্ছি না, একটু আনমিউট করো তো প্লিজ, রাজিন। আচ্ছা, কখনো কিন্তু ক্লাসে তোমার সাড়া পাচ্ছি না, যাই হোক। তো দেখেন, এই যে জায়গাটা, আমরা টেন্স নিয়ে কথা বলছিলাম, টেন্স কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। কিভাবে কাজে লাগে? এখানের এই বাক্যটা আমরা কিন্তু বলতে গেলেও আমাদের টেন্স এসে যায়। হোম ডিড ইউ সি দেয়ার, তুমি এত লেটে উত্তর দিচ্ছ কেন? তোমাকে আমি 10-15 বার ডেকেছি, 10 থেকে 15 বার, তুমি আমার কথা শুনতে পারছো? ও অসুস্থ, আচ্ছা, সেটা বলবা তো? হ্যাঁ, তাহলে আমার কথাগুলো শোনো, এটা শুনলেও তোমার অনেক কাজে লাগবে। তো দেখেন এখানে, হোম ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে দেখেছিলে, তুমি সেখানে কার সঙ্গে কথা বলেছিলে, তোমার সঙ্গে কে দেখা করেছিল, তুমি কি কি খাবার খেয়েছিলে মেলার মাঠে গিয়ে। হ্যাঁ, তাহলে এই বাক্যগুলো কি করতে হবে?
আমাকে পাস্ট টেন্সে কিন্তু প্রশ্ন করতে হচ্ছে এবং উত্তরটাও কিন্তু আমাকে পাস্ট টেন্সে দিতে হচ্ছে। অর্থাৎ মনে রাখবেন, আমার টেন্স, প্রশ্ন যদি হয় পাস্ট টেন্সে উত্তর হবে পাস্ট টেন্সে, আমার প্রশ্ন যদি হয় প্রেজেন্ট টেন্সে আমার উত্তর আসবে প্রেজেন্ট টেন্সে, প্রশ্ন যদি ফিউচার, যেমন আমি যদি বলি হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু টুমরো, আচ্ছা আপনি আগামীকাল কি করবেন, এটা একটু বলেন তো তাহমিনা, যে আপনি আগামীকাল কি করবেন, সকাল থেকে শুরু করে আপনি সন্ধ্যা পর্যন্ত কি কি করা যায়, আপনার রুটিনটা একটু বলেন, ইউজিং দ্য টেন্স অফ ফিউচার, ফিউচার টেন্স ব্যবহার করে আপনি এটা একটু বলেন প্লিজ, সবাই শুনবেন। টুমরো হুম। I will wake up early in the morning ইয়েস। and I take ablution for prayer. ওকে। After prayer, I uh আই উইল, সব after জায়গায় আপনি উইল prayer ব্যবহার করবেন, হ্যাঁ পাস্ট টেন্স ব্যবহার করে বলেন, দেখেন খুব ভালো লাগবে। uh, future tense, sir. ইয়েস, ফিউচার টেন্সে বলতে হবে। After prayer, I will make some breakfast for ইয়েস। me and my family member. ইয়েস। After breakfast, I will go to my office at 8:30. And ওকে। then when when my lunch time, I again take ablution and take prayer and lunch. After lunch, we back to I will back to my work. ইয়েস। And when I leave my office, I will come home and take some rest, and after that take some snacks, evening snacks for all my uh, family member, ওকে। and then cook some food for uh, next day. And that what when I will have time, then I watch sometimes TV, and then after at the end uh, I will go to my bed for sleep. ওকে। সুন্দর, খুব ভালোভাবে দেখেন ফিউচার, এটা আরো একটু বেশি দ্রুততার সঙ্গে বলতে হবে, যে আই উইল গো টু বেড এট 10 p.m. and I will sleep for 6 hours or 7 hours, and then I will get up from bed at 6 or 6:30 a.m. হ্যাঁ, এইভাবে কিন্তু বলতে হবে যে আমি 6 ঘন্টা ঘুমাবো, তারপর আমি ভোরে, দিয়ে বলতে হবে ইয়েস স্যার, আমি টাইম দিয়ে দিয়ে জাস্ট বলতে যা হবে। করছি সেটাই হ্যাঁ বলি হ্যাঁ, আর কি, সেটাই আপনি টাইমটা বলি বলেছেন, না। অনেক ধন্যবাদ, খুব ভালো হয়েছে, যেটাই করেন সেটাই আপনি বলেছেন, রেগুলারলি যা আপনার করে থাকেন। গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত, এখানে যার যার নামটা আমরা ব্যবহার করব বিফোর ইউ, দিস ইজ মিস্টার সৈকত, দিস ইজ মিসেস তাহমিনা ইয়াসমিন বিফোর ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my, দেখেন এখানে সব প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে কথাগুলো বলা হচ্ছে, যে আমার ডেইলি অ্যাক্টিভিটিস, এই যে অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার দৈনন্দিন জীবনটা আপনি কি কি করেন সেই ডেইলি অ্যাক্টিভিটিসটা এখানে ব্যবহার করা হয়েছে। দেন আই রিফ্রেশ মাইসেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, দেন আই গেট রেডি, আমি রেডি হই, টু গো টু অফিস, অফিসে যাওয়ার জন্য বা অফিসে যেতে আমি রেডি হই, আই রিচ টু অফিস অ্যাট 9:30 a.m. দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, অফিসে গিয়ে আমি আমার কাজে লেগে যাই, কাজ শুরু করি, দ্যাট অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, এটাই আমার দৈনন্দিন কার্যক্রম। থ্যাংকস, থ্যাংকস ফর প্যাশেন্স হেয়ারিং, ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। দেখেন এই যে প্রেজেন্টেশন ব্যবহার করে আমি কথা বলেছি না, এখন এখানে বলা যায় পাস্ট টেন্স ব্যবহার করে এই কথাগুলো আপনি বলতে পারবেন, কিভাবে বলবেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি কি করেছিলেন, এইটা ফিউচার টেন্সেও করা যায়, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল আপনি কি করবেন। তো এই যে লেখাটা আসসালামু আলাইকুম বলে শুরু করতে হবে, এই লেখাটা সজীব আপনি একটু পড়তে পারবেন, একটু পড়েন তো আমরা শুনি। আমাদের লিসনিং দেখেন 4টা স্কিলের কথা বলেছিলাম, রিডিং স্কিল, রাইটিং স্কিল, তারপর অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। তো আমাদেরকে কিন্তু এটা রিড আউট করতে হবে, পড়তে হবে, দেখি আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে উচ্চারণ করতে পারি কিনা, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, আমরা ফনেটিক্স জানি কিনা, আইপিএ মেইনটেইন করে আমাদেরকে কথা বলা শিখতে হবে।
তো সজীব আপনি একটু পড়েন প্লিজ এটা, আসসালামু আলাইকুম এখান থেকে শুরু করেন। ভুল হলে আমি বলে দিব, কোনো সমস্যা নেই। দেখেন এখানে আমরা মাত্র 3জন ব্যক্তি ক্লাস করতেছি, এখানে আমরা সবাই নিজেরা। এখানে লজ্জা পাওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। পড়েন আপনি। স্যার আমি তো যা পারি বলতে থাকি, ইয়েস, ভয় আপনাকে পাওয়া না, এই জন্য আমার আমার অভ্যস্ত হয়ে গেছে স্যার। খুব ভালো লাগে, আমার এইটা আপনার এই অভ্যাসটা আমার খুবই ভালো লাগে, যে আপনি স্যার যদি আমি হুম, সে কথা বলছি, স্যার সাড়ে হ্যাঁ হ্যাঁ 8টা থেকে সাড়ে হ্যাঁ, 5টা সাড়ে পর্যন্ত আমি পাঁচটা স্কুলে, পর্যন্ত, ইয়েস ইয়েস। আমার বাবা বুঝে না, আমি সেটা আমি বারবার বুঝিয়ে ঠিক গেলাম যে ঠিক করতে ঠিক ঠিক। আমি তো কিন্তু দেখেন আপনি আজকের কথাটা আমার মনে রাখবেন, আজকের এই কথাটা, আজকে 13 তারিখ, ঠিক আপনি আগামী বছরের 13 তারিখের আগেই কিন্তু 1 বছরও লাগবে না, দেখবেন আপনি সব সঠিকভাবে বলা শিখে যাচ্ছেন, কারণ এই যে কথা মুখ খুলেছেন। আপনি আমার সাথে থাকেন। অবশ্যই থাকবো, হ্যাঁ অবশ্যই থাকবো, একেবার কথা দিলাম, এবং এই জায়গাটা আপনি কমপ্লিট করতে পারবেন, দেখবেন 1 বছরও লাগবে না, 6 মাসের ভিতরে আপনার এই যে বলছেন যে আমি অনেক সময়। আমি ড্রাইভিং শিখবো স্যার, আমি ড্রাইভিং শিখতে পারতেছি না ইংরেজির জন্য। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভিং এর কোর্স আমিও সবাই পারে, আমিও আমি সারা। আমিও করে আসছি, ড্রাইভিংটা প্রত্যেকের শেখা উচিত, আমেরিকাতে যারা থাকে এই ওখানে। স্যার ড্রাইভিং ছাড়া কোথাও বের হওয়া যায় না, হ্যাঁ এখানে হ্যাঁ, তো রিক্সা নাই, ঠিক সব গাড়ি ঠিক, এই স্টেটে শুধু প্রাইভেট কার। শুধু প্রাইভেট কার একদমই, এবং ড্রাইভিংটা জানা প্রয়োজন, এটা একটা দক্ষতা। মনে করেন আপনার বাসায় গাড়ি আছে, কিন্তু গাড়ি চালিয়ে আপনাকে এখন আপনার অফিসটা মনে করেন 10 কিলোমিটার দূরে, আপনাকে কেউ নিয়ে যাবে, কিন্তু একজন এক্সট্রা লোক লাগবে, কিন্তু আপনি যদি ড্রাইভিংটা জেনে এই রাখেন। জন্য স্যার আমি হুম, ভালো জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছি না, আমাকে যখন আমি দূরে চলে যাব তখন তো আমার আমার যে ফ্যামিলি মেম্বার আছে, মেয়েরা, আমার হাজবেন্ড, তাদেরকে আমার রিকোয়েস্ট করতে হবে বারবার আমাকে দিয়ে আসো। আর এখানে স্যার আমি হেঁটে চলে যেতে পারি আস্তে ধীরে 10 মিনিটে। হ্যাঁ আর হ্যাঁ, আমার হাঁটতে ভালো লাগে, এই জন্য আমি এই জবটা ছাড়তেছি না বাসার সামনে। ইয়েস, এবং আপনি ড্রাইভিংটা শেখেন, আপনি অনেক ভালো জবে জয়েন করতে পারবেন, আই হোপ এন্ড আই বিলিভ ইট এন্ড আই প্রে টু। স্যার আমি স্যার একটা ট্রেনিং করতেছি, দক্ষতার আর্লি উপরে। চাইল্ডহুডের উপরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক। সেটারও তার কালকে রাত 12:30 পর্যন্ত সেটার অ্যাসাইনমেন্ট তৈরি করছি মেয়ের সাথে বসে বসে, মেয়ের হেল্প নিয়ে। আচ্ছা আমি স্যার বের করতে পারি, কিন্তু সব অর্থ বুঝি না দেখে ওকে আমার হেল্প নিতে হয়। আচ্ছা, যাক এটা ওইটার জন্য। করে স্যার আবার স্যার রোজা রাখছি, ভোর রাতে উঠছি 4টার সময়, উঠে স্যার একটুখানি খেয়েছি, খেয়েই শুয়েছিলাম, তাও একটুখানি পানি টানি একটা ডিম খেয়ে আবার আবার স্যার আপনার এই ইংরেজির এই প্রেজেন্টেশন এটা তৈরি করছি, তৈরি করে স্যার 5:45টার সময় শুয়ে আবার স্যার 5 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখছি ক্লাসের জন্য উঠছি। যাক যাক, আপনি আমি কষ্ট স্যার করে। 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমাইতে পারি না, এত হ্যাঁ, ব্যস্ততা যায় আমার। তবে এই ব্যস্ততার পরেও দেখবেন একসময় আপনি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন, এটা আপনি পেয়ে যাবেন। তো এখন আমরা একটু সজীব, আপনি একটু পড়বেন, আপনি পড়েন, দেখি কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, আমরা সেইভাবেই কিন্তু ক্লাসটা ই করব আপনার। পড়েন, আপনি একটু শুরু করেন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, শুরু করেন। তখন এখানে যা যা আছে আপনি এইভাবেই পড়েন, হ্যাঁ কোনো সমস্যা নেই, এখানে ঠিক আমি যা রেখেছি এগুলোই পড়েন, হ্যাঁ পড়েন, ভালো হচ্ছে তো, শুরু করেন। এখানে আমার একটু সমস্যা হয় ইংলিশে। আচ্ছা, আমি দেখেন এই যে আপনার সমস্যাটা বোঝার জন্য, আপনার সমস্যাটা জানার জন্য কিন্তু আমি আপনাকে পড়তে বলেছি, তা নাহলে কিন্তু আপনাকে বলতাম না। এই যে যে আপুটা কেবল পড়লো, কত সুন্দরভাবে পড়েছে, আপনিও দেখবেন একসময় এরকম পড়তে পারবেন, কিভাবে পারবেন? এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কি? এই যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, দিস ইজ সজীব, এখানে আপনার নামটা বলবেন বিফোর ইউ। বিফোর ইউ মানে কি? আপনাদের সামনে আমি সজীব কথা বলছি, আপনাদের সামনে আমি সজীব কথা বলছি। আই অ্যাম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি আমার মতামতটা শেয়ার করতে পেরে খুবই আনন্দিত। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই, এটা আজকে আপনাকে পাঠিয়ে দিব, এটা আপনি বাসায় বসে একটু পড়বেন। এটা দেখেন আমরা কিন্তু মাতৃগর্ভ থেকে, মায়ের পেট থেকে পড়েই কিন্তু কোনো কিছুই আমরা পারি না, পৃথিবীর কোনো কিছু কিন্তু আমরা মায়ের পেট থেকে নিয়ে আসি না, কথাটা কিন্তু ধ্রুব সত্য। আমাদেরকে এখানে এসে সবকিছু অর্জন করে নিতে হয়। হ্যাঁ, তো এইটা কিন্তু অর্জন করা সম্ভব। দেখেন এখানে আমি আরেকটা ক্লাস আপনাদের জন্য রেডি করে রেখেছি, এইটা আমরা একটু দেখব যে কিভাবে আমরা দ্রুত কথা বলতে পারি। সবারই ইচ্ছা কিন্তু যেন স্যার আমি একটু দ্রুত ইংলিশে কথা বলতে পারি, তো সেই জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাবো, যে কথা বলতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বাক্য তৈরি করা শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন হাউ টু মেক এ সেন্টেন্স, উই হ্যাভ টু লার্ন হাউ টু মেক এ সেন্টেন্স, কিভাবে একটা বাক্য তৈরি করতে পারি। তো বাক্য তৈরি করতে গেলে কি বলতে হয়? এখানে প্রথমে দেখেন আমি একটা বাক্য নিয়েছি, কি পড়েন তো? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। স্কুল, আমি স্কুলে যাই। আচ্ছা, এইটার নেগেটিভ বা না বোধক কি হবে? আমি স্কুলে যাই না।
school. ইয়েস, আই ডোন্ট গো টু স্কুল। এইবার দেখেন, তারপরে আমি যদি এইটাকে প্রশ্নবোধক করতে চাই কি হবে? ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? আর এইটাকে যদি আমি প্রশ্ন না বোধক করি, নেগেটিভ ইন্টারোগেটিভ, তখন কি হবে? ডোন্ট আই গো টু স্কুল। আমার মূল বাক্য কি ছিল? আই গো টু স্কুল। ওই আই গো টু স্কুলকে আমি 4 ভাগে ভাগ করে ফেললাম। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? আচ্ছা, এইভাবে নিচে আরো রয়েছে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আচ্ছা, একজন একটু বাংলাটা পড়ে ফেলবেন, শুধু ইংলিশ না, আমরা শুধু একটু বাংলাটা দেখি যে কতভাবে বাংলায় ট্রান্সফর্ম করা যায়, কতভাবে বাংলাতে কনভার্ট করা যায়। সে স্কুলে যায়, সে স্কুলে যায় না। সে কি স্কুলে যায়? সে কি স্কুলে যায় না? আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা এইখান থেকে তাহমিনা আপনি একটু পড়বেন। আমি স্কুলে গিয়েছিলাম, বাংলাগুলো পড়ে ফেলবেন শুধু, নট ইংলিশ। তারপর আমি ইংলিশটা ব্যাখ্যা করব। ছিলাম, হুম। আমি স্কুলে যাইনি। ইয়েস। আমি কি স্কুলে ছিলাম? হুম। আমি কি স্কুলে যাইনি। ইয়েস। আমি স্কুলে যাব। হুম। আমি স্কুলে যাব না। হুম। আমি কি আজ স্কুলে যাব? ইয়েস। আমি কি আজ স্কুলে যাব না। তারপর আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। হুম। আমি স্কুলে যাচ্ছি না। হুম। আমি কি স্কুলে যাচ্ছি? হুম। আমি কি স্কুলে যাচ্ছি না। হুম। আমি কি স্কুলে যাচ্ছিলাম? আমি কি স্কুলে যাচ্ছিলাম। তারপর আমি কি স্কুলে যাচ্ছিলাম না? আমি যাচ্ছিলাম না। হুম। আমি কি স্কুলে যাচ্ছিলাম। হুম। আমি কি স্কুলে যাচ্ছিলাম না। হুম। আমি স্কুলে যেতে থাকবো। হুম। আমি স্কুলে যেতে থাকবো না। হুম। আমি কি স্কুলে যেতে থাকবো। হুম। আমি কি স্কুলে যেতে থাকবো না। হুম। আমি স্কুলে গিয়েছি। হুম। আমি স্কুলে যাইনি। হুম। আমি কি স্কুলে গিয়েছি। আমি কি স্কুলে যাইনি। হুম। সে স্কুলে গিয়েছে। হুম। সে স্কুলে যায়নি। সে কি স্কুলে গিয়েছে। সে কি স্কুলে যায়নি। আচ্ছা, সে নিচেতে স্কুলে গিয়েছিল। এইবার এখান থেকে আমি স্কুলে যেতে পারি। স্কুলে যেতে না, আমি পারি। আমি আমি যেতে পারি, স্কুলে এখানে হ্যাঁ আমি যেতে পারি। হুম। যেতে পারি। আমি যেতে পারি না। আমি কি যেতে পারি। আমি কি যেতে পারি না। তারপর আমি যেতে পারতাম। আমি যেতে পারতাম। আমি যেতে পারতাম না। আমি কি যেতে পারতাম। আমি কি যেতে পারতাম না। হুম। আজ আমি স্কুলে যেতে পারি। হুম। আমি আজ স্কুলে নাও যেতে পারি। হুম। আমি কি আজ স্কুলে যেতে পারি। হুম। আমি কি আজ স্কুলে যেতে পারি না। আমি আমি অবশ্যই। অবশ্যই স্কুলে যাব। হুম। আমি স্কুলে যাব না। হুম। আমি কি স্কুলে যাব। হুম। আমি কি স্কুলে যাব না। হুম। আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না। আমি কি স্কুলে যাব। আমি কি স্কুলে যাব না। আমার স্কুলে যাওয়া উচিত। দেখেন, এই যে বাক্যটা আমি কেন এতগুলো আপনাকে দিয়ে পড়ালাম, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমি স্কুলে যাব, আমি একটু প্রথমে চলে যাই। আমার মূল বাক্যটা, আমার বেসিকে একটা বাক্য লিখেছিলাম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। এখান থেকে এই বাক্যটাকে পরিবর্তন করতে করতে দেখেন শেষ। ইয়েস, না এখানে মনে শুধু জায়গায় মডাল একটা না, এখানে আপনি যতগুলা পড়ছেন এর মডাল রয়েছে, সেমি মডাল আছে, ভয়েস চেঞ্জ আছে, টেন্স আছে, তারপরে এখানে অক্সিলারি ভার্বের ব্যবহার আছে, অনেক কিছু। এই যে দেখেন, আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। এখানে মাস্ট। এখানে মাস্ট হচ্ছে মডাল ভার্বের ভিতরে এটা থাকে মাস্ট। এই যে এটা দেখেন ক্যানের ব্যবহার, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি, তখন কি হবে? ওই যে মডাল ভার্ব ক্যান, ওই ক্যানটাকে প্রথমে আনতে হবে। ক্যান আই গো, ক্যান আই গো। আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি না, ক্যান্ট আই গো, ক্যান্ট আই গো। দেখেছেন? তাহলে এইভাবে যদি এই যে শীট না, এইটা কিন্তু আমি মনে করি যতগুলো আপনাদেরকে ক্লাস আমি নিব, এই শীটটা, এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটা ভিবিআই। এইটা যদি আপনারা এইবার দেখেন আমার সিস্টেমটা কি, আমি কোন সিস্টেমে ইংরেজি শিখাই, কেন এত সহজ বলি বারবার, সেটা হচ্ছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই একটা বাক্য দিয়ে এখানে দেখেন 30 ভাবে কিন্তু সেন্টেন্স করা যাবে। কতভাবে? এখানে 30 রকমের ভাবে। এই লাস্টে গুনে দেখবেন 30টা বাক্য গঠন করেছি, কিন্তু আমার মূল বাক্য ছিল এইটা, আই গো টু স্কুল। এখন এইটাকে পরিবর্তন করে আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা লিখবেন আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, এইটা আপনারা এইভাবে করবেন। আমি স্কুলে যাই, এইটা বাংলাটা লিখবেন আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এইবার এখানে কি আছে? আমি স্কুলে যাই না, তাহলে আমি চিঠি লিখি এর নেগেটিভ কি হবে? আমি একটি চিঠি লিখি না। অর্থাৎ ঠিক এখানে যা যা আছে এই একটি বাক্য দিয়ে আপনারাও কিন্তু ট্রান্সফার করতে পারবেন, রূপান্তর করতে পারবেন। অর্থাৎ এখানে আমি স্কুলে যাই ওইটা না দিয়ে আমি একটা বাক্য দিয়েছি, আমি একটি চিঠি লিখি। তার ইংলিশ কি? আই রাইট এ লেটার। এই বাক্যটাকে ঠিক এই বাক্যগুলোর মতো 30 ভাবে, 30 রকমের ভাবে আপনারা গঠন করতে পারবেন।
তো এইটা কাইন্ডলি একটু খাতায় লিখবেন। যদি সময় না পান, লিখতে অনেক সময় লাগে, মোবাইলের রেকর্ডিং অংশে চাপ দিয়ে রেকর্ড করে আমাকে পাঠাবেন। আমি প্রত্যেকেরটা শুনবো, শুনে কোথায় ভুল হচ্ছে কোথায় সঠিক হচ্ছে আমি বলে দিব। অর্থাৎ আমার কথাটা হচ্ছে কি, আই গো টু স্কুল, এইটা না লিখে, এটা তো এখানে দেওয়া আছে, আপনি এইটা দেখে দেখে আপনি লিখবেন আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, আমি একটা চিঠি লিখি না, আমি কি একটা চিঠি লিখি, আমি কি একটা চিঠি লিখি না। অর্থাৎ এখানে যে বাংলাটা দেওয়া আছে এখান থেকেও আপনি হেল্প নিতে পারবেন। সে স্কুলে যায়, এইটার বদলে এখানে কি লিখবেন, সে একটা চিঠি লেখে, সে একটা চিঠি লেখে না, সে কি একটা চিঠি লেখে, সে কি একটা চিঠি লেখে না। দেখছেন? তাহলে বলেন এই সিস্টেমে যদি আমরা এগোই, আমরা যদি শিখি, এখানে আমি মনে করি আপনারা, আমি ধরে নিলাম আপনারা 1000 ইংরেজি ওয়ার্ড জানেন, 1000 সেন্টেন্স এইভাবে, আই রাইট এ লেটার, ইউ প্লে ফুটবল, আই গো টু স্কুল। তো এই 1000 বাক্যকে মাত্র 5 মিনিটের ভিতরে 30,000 বাক্যে রূপান্তর করা সম্ভব। 1000 বাক্যকে কিন্তু 30,000 বাক্য বানিয়ে দেওয়া যায়। আপনার কাছে 1000 টাকা আছে, এইটা আমি একটা জাদু বিদ্যা দিয়ে 30,000 টাকা বানিয়ে দিলাম। তো আসলে কিন্তু 30,000 টাকা বানানো সম্ভব না, কিন্তু এখানে বাস্তবে 30,000 ওয়ার্ড, 30,000 সেন্টেন্স মেক করা সম্ভব। কিভাবে? আমার এই সূত্রটা অ্যাপ্লাই করে। আমার কথাটা কি সত্য? আপনাদের কি বিশ্বাস হয় বলেন? জি স্যার। অবশ্যই হয়। তো এখানে কিন্তু আমাদের এই ম্যাজিক্যাল ওয়েটা, এটা কিন্তু আসলে গবেষণা করে বের করা হয়েছে। এই যে কথাটা বললাম না, এটা কিন্তু একদিনে এমনি এমনি আকাশ থেকে আমার কাছে চলে আসেনি, এইটা কিন্তু গবেষণা করে বের করা হয়েছে। তো দেখেন, এইটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে। আর নাম্বার 2 যে হোমওয়ার্কটা, সেটা হচ্ছে আমি আপনাদের ওই ইডিয়মস এন্ড ফ্রেজের ওইটা একটু দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে দিয়ে দিব। আর আরো যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ভার্ব ফর্মের যে ইয়েটা ছিল, এটা আমি আবার দিব, কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ওই শীটটা আমি দিব। ওইগুলো আপনারা ওখান থেকে প্রতিদিন যার সাধ্য মতো 5টা, 10টা, 15টা করে মুখস্থ করবেন। আর সঙ্গে সঙ্গে টেন্স তো অবশ্যই থাকা লাগবে। এই যে জায়গাটা দেখেন, টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যদি একটু কথা বলি, আমাদের কিন্তু স্পোকেন ইংলিশে প্রচুর পরিমাণে কাজে লাগে। টেন্সে আমরা অনেকে দুর্বল থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রচুর সমস্যা হয়। পারফেক্ট মানে টেন্স। এখন আচ্ছা, তো আমরা পারফেক্ট এখনই দেখতেছি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু দেখবো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো, স্যার, আবার স্যার লিখে ফেলছে অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ শোনাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, এটা শোনাবেন। হ্যাঁ, আপনি, আপনার তো আবার একটু পরে ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে, স্কুলে, এটা শুনিয়ে তারপর। আমি ও আচ্ছা আচ্ছা, আজকে রবিবার, হ্যাঁ, তাহলে আজকে আমি আরো, বাসায় এখনো আমি অনেক সময় পড়াবো। আমি তো ভাবছিলাম যে আপনার হয়তো চলে যেতে হবে leave স্যার নিয়ে। পড়ান স্যার। সমস্যা নেই, দেখেন তাহলে আজকে আমি একটু মন দিয়ে পড়াই। এখানে কি বলা হচ্ছে যে আমাদের কথা বলতে গেলে মেইন যে টেন্সটা আমাদের প্রয়োজন হয়, তার ভিতরে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার বাংলা হচ্ছে চলমান বর্তমান কাল বা ঘটমান বর্তমান কাল। সজীব ভাই, আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন প্রত্যেকটা কথা। আপনি কোথায় বসে আছেন আমি জানি না, তবে অন্য মনস্ক হওয়া যাবে না, খুব অ্যাটেনশন নিয়ে আমার ক্লাসটা করবেন। দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এর বাংলা বলেছি হচ্ছে চলমান বর্তমান কাল। আমি কিন্তু যা শিখাই আমার ছেলে মেয়েদেরকে, কিন্তু আমি প্রত্যেকটা কথার বাংলা শিখাই দেই। কেন শিখাই জানেন? আমরা বাঙালি মানুষ, আমি যদি শুধু এইটা বলে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর বাংলাটা আপনাদেরকে বুঝালাম না, আপনারাও হয়তো প্রশ্ন করলেন না, তাহলে কিন্তু ক্ষতিটা ভিতরে কিন্তু আপনাদের কাঁচা থেকে যাবে। অর্থাৎ এখানে কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার বাংলা কি আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে বাংলা জানতে হবে। যখন বাংলা না জানবেন, মনে করবেন ওখানে আপনি ঠকে গেলেন। তো কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বর্তমান কাল। তার কয়েকটা উদাহরণ দেই। আমি একটি চিঠি লিখছি, সে একটি গাড়ি চালাইতেছে, তাহারা ফুটবল খেলিতেছে, আমি একটি চিঠি লিখিতেছি। দেখেন, এই যে লিখিতেছি, এটা কিন্তু সাধু ভাষা। চলিত ভাষা কি হবে, আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখছি। এই যে জায়গাটা একটু দেখেন, সে একটি গাড়ি চালাইতেছে, এটা চলিত রূপ কি হবে বলেন তো? চালাইতেছে এর চলিত রূপ কি হবে? চালাচ্ছে। কি হবে? জানাচ্ছে। চালাচ্ছে। তো এই চালাচ্ছে বললে আমাদের অনেকের বুঝতে সমস্যা হয়, এই জন্য কিন্তু আমি এখানে চালাইতেছে সাধু ভাষাটা লিখে রাখছি, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে? এই সাধু ভাষায় অসুবিধা হয়। তাই, তাহলে আপনি চলিত রূপটা ধরে আচ্ছা। নিবেন। চলিত রূপ ধরবেন যে সে গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাচ্ছে বললে কি বুঝায়? বর্তমানে এখনো সেই স্টিয়ারিং এ বসে আছে, ড্রাইভারের সিটে বসে আছে, এই মুহূর্তে চালাচ্ছে। যদি বলা হয় আপনার বাসায় আমি গেলাম, গিয়ে আপনাকে বললাম যে আপা আপনি কি করছেন, আপনি বললেন স্যার আমি এখন ভাত খাচ্ছি।
আমি এখন ভাত খাচ্ছি, আমি এখন নামাজ পড়ছি, আমি এখন অজু করছি, আমি এখন কবিতা লিখছি, এগুলা কিন্তু সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আমরা কিভাবে এটা শিখবো, দেখবো, জানবো, কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বোঝার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে দেখবেন, বাংলা ক্রিয়াপদের শেষে, হেয়ার ইউ ক্যান সি, বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে, সি, সে, সেন ইত্যাদি থাকে। যেমন এখানে দেখেন লিখিতেছি, দেখছেন এই যে ইতেছি, ইতেছো, এই যে ছয় ছয় রশ্মি, ছয় ছ, ছয় ছয় একার বা সি, চলিত রূপ থাকে। কি থাকবে? একটা চলিত রূপ মনে রাখবেন। সহজ ভাষায় মনে রাখবেন যে একটা চলমান প্রক্রিয়া বুঝাবে। আমি ভাত খাচ্ছি, সে কবিতা লিখছে, তারা বাড়ি যাচ্ছে, সে ফুটবল খেলছে, রহিম মাছ ধরছে, সুমনা গান গাচ্ছে, সে একটা ছবি আঁকছে। অর্থাৎ এই বাক্যগুলা প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক একটা টেন্স এক এক দিনে শিখিয়ে দিব, ওইটা জীবনে আর কোনোদিন ভুল হবে না, আপনি পরবর্তীতে কাউকে পড়াতেও পারবেন। দেখেন বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকে, এই জিনিসগুলো থাকলে মনে করবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার একটু উদাহরণ দেখলাম, আমি একটা চিঠি লিখছি, সে একটা গাড়ি চালাচ্ছে, তারা ফুটবল খেলছে। আচ্ছা এইটা তো পেরে গেলাম। এখন ইংলিশে, ইংলিশে কিভাবে এই বাক্যটা গঠন করব দেখেন, আমি বলে দিব, সঙ্গে সঙ্গে আপনাকে অনেকগুলো বাক্য বলতে হবে। সাবজেক্ট বসবে প্রথমে, সাবজেক্ট বসেছে দেখেন হি। এই বাক্যটা যদি আমি একটু বলি, এই বাক্যটা নিয়ে আমি একটু আপনাদেরকে এখন ট্রান্সলেট করাবো। সে একটা গাড়ি চালাচ্ছে, তাহলে প্রথমে হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, তারপরে বসবে অ্যাম ইজ আর। তিনটা একসঙ্গে বসবে না, যে কোনো একটা বসবে। তাহলে হির পরে কি বসে? ইজ। দেখেন হি এর পরে ইজ বসিয়েছি, হি ইজ। এরপর কি বললাম? এরপর ভি ওয়ান, এরপর ভি ওয়ান, অর্থাৎ ভার্ব অনের সঙ্গে আইএনজি হবে। তাহলে এখানে ভার্ব অন কি? গাড়ি চালানো, ইংরেজি কি? ড্রাইভ। আর এর সঙ্গে কিন্তু ড্রাইভিং, হি ইজ ড্রাইভিং। তারপর কি? অবজেক্ট, অবজেক্ট কি? এ কার, অর্থাৎ একটি গাড়ি, এইটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমাকে কি বলতে হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব অন এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এইবার এই যে সূত্রটা আমি শিখিয়ে দিলাম, এই সূত্র দিয়ে আপনাকে অনেক বাক্য নিজে নিজে গঠন করতে হবে। সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। যদি বলি সে মাছ ধরছে, এখানে আমি একটু ভার্বটা পরিবর্তন করে দিলাম। মাছ ধরা ইংরেজি কি বলেন তো? ক্যাচ। মাছ ধরা ইংরেজি কি? ক্যাচ। ক্যাচ ফিশ, ক্যাচ ফিশ মানে মাছ ধরা। তাহলে যদি বলি সে মাছ ধরছে, এই মুহূর্তে ধরছে, কি হবে? হি ইজ ক্যাচিং ফিশ। এখানে ইজ কেন দিবেন? হি এর পরে একটা অক্সিলারি ভার্ব আসে, ইজ। হি ইজ ক্যাচিং ফিশ, হি ইজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরছে। যদি বলি সে ভাত খাচ্ছে, বলেন তো সজীব আপনি কি হবে? সে ভাত খাচ্ছে, আর কেউ না, শুধু আপনি বলেন, বলেন এই নিয়মে বলেন, এই স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করে বলেন। ইয়েস, ঠিক বলেছেন, হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। যদি বলি, যদি বলি সে কবিতা লিখছে, তখন কি হবে? রাইটিং এ পোয়েম। ইয়েস, এ পোয়েম, হ্যাঁ, এ পোয়েম মানে একটি কবিতা। যদি বলতাম সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। দেখেন আপনি নিজে নিজেই কিন্তু বাক্য গঠন করা শিখে গেছেন। কিভাবে শিখেছেন? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। তো এটা দিয়েও কিন্তু আপনাকে বাক্য তৈরি করতে হবে। আপনাকে পাশে খাতা এবং কলম রাখতে হবে। এই যে স্ট্রাকচার আমি বলে দিলাম, এইটা দিয়ে আপনাকে অনেকগুলো ভার্ব ফর্মের একটা শীট দিব আমি, সেখানে বিভিন্ন রকমের ভার্ব আছে, ওই ভার্ব ব্যবহার করবেন। যেমন রাইটিং, ড্রাইভিং, প্লেয়িং, ইটিং, ক্যাচিং, অসিং, ম্যাসিং, মেকিং, অনেক ভার্ব আছে। যেমন যদি বলা হয় সে একটা বাড়ি তৈরি করছে, মনে করেন আপনি বিদেশে থাকেন, আপনি দেশে এসে একটা বাড়ি তৈরি করতেছেন, তখন কি হবে? যদি বলা হয় সজীব একটা হাউস, হুম, সজীব একটা বাড়ি তৈরি করিতেছে, সজীব ইজ মেকিং এ হাউস। দেখছেন, রহিম একটা বাড়ি তৈরি করিতেছে, রহিম ইজ মেকিং এ হাউস। হুম, যদি বলা হয় রীতা একটি গান গাচ্ছে, কি হবে? রীতা ইজ সিঙ্গিং এ সং, সিং মানে গান গাওয়া, এ তাহলে এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। রীতা ইজ সিঙ্গিং এ সং, রীতা একটা গান গাচ্ছে। তো দেখেন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখালাম যা যা,
পাস্ট কন্টিনিউয়াসটাও কিন্তু খুবই সহজ, শুধু এই অ্যাম ইজ আর এর জায়গায় আপনাকে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। অ্যাম ইজ আর এর জায়গায় আপনাকে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। কেমন দেখেন, এই যে জায়গাটা দেখেন, আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম, তো এখানে দেখেন শুধু ওয়াজ ব্যবহার করি, আর সব ঠিক আছে। আই ওয়াজ রিডিং, ওখানে কি ছিল, এখানে এখানে যদি বলি এই জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বলি আমি পড়ছি, এই মুহূর্তে পড়ছি, তখন হবে আই অ্যাম রিডিং। আর যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলে হবে আই ওয়াজ রিডিং, রিডিং। যদি বলা হয় আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং, ইটিং। যদি বলা হয় আমি গাচ্ছিলাম, আই ওয়াজ সিঙ্গিং, আমি তৈরি করছিলাম, আমি তৈরি করছিলাম, আই ওয়াজ মেকিং। দেখছেন কত সহজ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরা কিন্তু আপন দুই ভাই, এটা আমরা বলতে পারি। কিভাবে? কারণ একই রকমের দেখতে। এখানে শুধু সাবজেক্টের পরে অ্যামিজার বসে, আর এখানে সাবজেক্টের পরে অজয়ার বসে। দেখেন এই যে স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ। সাবজেক্টের পরে অজয়ার, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর উপরে কি ছিল, এখানে ছিল সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো তাহলে দেখেন এই টেন্স কি মেলা কঠিন বলেন? এটা কিন্তু আমরা এত যাবৎকালে বিভিন্ন স্যারের কাছে পড়ে বিভিন্ন জায়গা থেকে শিখেছি, কিন্তু আমরা কিন্তু এই যে সহজ ভাবে, আমি সহজ ভাবটা কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হুবহু তাই, শুধু এখানে সাবজেক্টের পরে অজয়ার হবে, উপরে ছিল অ্যামিজার, অ্যামিজার তিনটে জিনিস, আর এখানে হবে হচ্ছে অজয়ার। যেমন মেয়েটি গান করছিল, করছিল বললে কখন বোঝায়, অতীতকালে, অর্থাৎ গতকাল করছিল, কি গত মাসে, কি গত সপ্তাহে করছিল। মেয়েটি গান করছিল, দ্য গার্ল অজ সিঙ্গিং, দ্য গার্ল অজ সিঙ্গিং, মেয়েটি গান করছিল। মেয়েটি একটা কবিতা লিখছিল, মেয়েটি একটা কবিতা লিখছিল, দ্য গার্ল অজ রাইটিং আ পোয়েম। মেয়েটি, মেয়েটি একটা ছবি আঁকিতেছিল, দ্য গার্ল অজ, দ্য গার্ল অজ ড্রয়িং আ পিকচার। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু এই যে দুইটা টেন্স দেখালাম, এই দুইটা টেন্স আজকেই আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। খুব পরিমাণে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু শুধু টিচার শিখিয়ে দিলে হবে না। তো এখানে আমরা আরো একটা টেন্স দেখব, সেটা দেখব হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কিভাবে, তো পারফেক্ট টেন্সে যাওয়ার আগে এখানে আমরা আরো একটু বিষয় একটু দেখে আসবো। কিভাবে দেখব? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি, এবং আরো একটা দেখবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু তিনই ভাই বা তিন বোন। কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফিউচার। তো দেখেন সেই তিনটা কন্টিনিউয়াস টেন্স আমরা আজকের একটা ক্লাসেই দেখতেছি। কিভাবে? এখানে দেখলাম যে কোনো কাজ ভবিষ্যৎকালে হতে থাকবে, খুব ভালোভাবে দেখেন, ভবিষ্যৎকালে হতে থাকবে, চলমান থাকবে। আপনাকে আমি বললাম যে আপা আপনি আজকে রাত 10টার সময় কি করতে থাকবেন? তো আপনি বললেন যে স্যার আমি 10টার সময় আমি আমার অ্যাসাইনমেন্ট করতে থাকবো, আমি 10টার সময় ভাত খেতে থাকবো, আমি রাত 10টার সময় টিভি দেখতে থাকবো। অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে, এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আবার শুনেন, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে, এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়, কিভাবে চিনবেন? বাংলা ক্রিয়াপদের শেষে, এইটা এই লাইনটা খুব ভালোভাবে দেখেন, বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, ইতে থাকবো, ইতে থাকবে, সব জায়গায় কিন্তু ইতে থাকবে। কেমন দেখেন, তুমি কাজটি করতে থাকবে, আমি কাজটি করতে থাকবো, তারা আমার জন্য অপেক্ষা করতে থাকবে। অর্থাৎ কখন বোঝাচ্ছে, সময়টা কখন বোঝাচ্ছে, ভবিষ্যতে। সময়টা কখন বোঝাচ্ছে বলেন? ভবিষ্যতে। হ্যাঁ, এইটা যখন ঘটবে, মনে রাখবেন কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এমন বুঝালে তার কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। সহজে দেখেন, আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং, তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং। এখানে শ্যাল বি না দিয়ে আপনি উইল বি দিলেও কিন্তু ভালো হবে, ভুল হবে না। ইউ উইল বি ডুইং, হি উইল বি ডুইং, আই উইল বি ডুইং। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। তুমি ভাত খেতে থাকবে, ইউ উইল বি ইটিং রাইস। তারা ভাত খেতে থাকবে,
দে উইল বি ইটিং রাইস। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনাকে গঠন করতে হবে। তা কিভাবে গঠন করবেন দেখেন, গঠন প্রণালীটা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো একই, একটু আলাদা। সাবজেক্টের পরে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। তারপর কি হবে, ওই আগের নিয়মের মতো মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। যেমন আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকবো। যদি এখানে অবজেক্ট দিতাম কি হতো, আই শ্যাল বি ডুইং দা ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দা সাম, আমি অঙ্কটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। হুম, তাহলে কিন্তু এখানে মনে রাখতে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। অর্থাৎ এই তিনটা কন্টিনিউয়াস টেন্স একই রকম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে আমি যার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, আর মূল ভার্বের পর আইএনজি। এটা সব প্রকার টেন্সেই কিন্তু বসবে। আমার কথাটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? তিনটা কন্টিনিউয়াস টেন্স। এখন এইখান থেকে দেখেন, একটা মাত্র বক্স বা চার্টের মাধ্যমে আমরা এই তিনটা টেন্স খুব ভালোভাবে শিখতে পারবো। কিভাবে? এই জায়গাটা দেখেন, এই যে আই অ্যাম, প্রথমে এখান থেকে একটা সাবজেক্ট নিলাম আই, ভালোভাবে দেখেন, দেখা যাচ্ছে বক্সটা, এই যে আই। তো এখান থেকে একটা সাবজেক্ট নিয়েছি আই। খুব ভালোভাবে দেখেন, এই বক্সের ভিতরে থেকে আপনারা নিজে নিজে বাক্য তৈরি করে আমাকে পাঠাবেন। এখান থেকে আই নিলাম সাবজেক্ট, এখান থেকে একটি অক্সিলারি ভার্ব নিয়েছি অ্যাম। কি হলো? আই অ্যাম। এরপরে এখান থেকে একটা ভার্ব নিলাম রাইটিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইয়েস, অ্যাম নিলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ওই কথাটা একটু পরেই বলতে চাচ্ছিলাম। অ্যাম ইজ আর, হ্যাঁ। তাহলে কি লিখলাম? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি, লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে? এই অ্যামটাকে বাদ দিয়ে এখান থেকে আই আপনাকে ওয়াজ। অজ নিতে হবে। অজ নিলেই কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আই ওয়াজ রাইটিং এ লেটার, এই রাইটিং এবং এ লেটার এই দুইটার পরিবর্তন করার দরকার নেই। আপনি শুধু অক্সিলারি ভার্ব পরিবর্তন করে দেন। আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার। আবার এইটা কিন্তু ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্ব পাল্টে যাবে। আই উইল বি রাইটিং এ লেটার। কি হবে বলেন? আই উইল বি রাইটিং এ লেটার। তাহলে এই আই উইল বি রাইটিং এ লেটার কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেছেন? তাহলে এখানে পরে আপনারা উই দিয়ে করবেন, ইউ দিয়ে করবেন, হি দিয়ে করবেন, শি দিয়ে করবেন। অর্থাৎ উই আর প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট। এই একটা উই দিয়ে তিনটা বাক্য করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের, পাস্ট কন্টিনিউয়াসের, আর ফিউচার কন্টিনিউয়াসের। এইটা কিন্তু আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো। আরো একটা হোমওয়ার্ক দিয়েছি, ওই যে একটা বাক্য থেকে 30টা বাক্য, ওখানে লেখা রয়েছে আই গো টু স্কুল, আর আমি আপনাদের জন্য দিয়েছি আই রাইট এ লেটার। এই আই রাইট এ লেটার দিয়ে 30 রকমের ভাবে, 30 ভাবে না পারেন 10 রকমের ভাবে করেন, 15 রকম, 12 রকম। যদি ব্যস্ততা থাকে তাহলে করবেন না, একটু দেখে রাখবেন, পরবর্তী ক্লাসে আপনাকে ওখান থেকে যেন বলতে পারেন আপনি। তো আজকের ক্লাসটা আশা করি আপনাদের হয়তো অনেক ভালো লেগেছে। দ্যাটস অল ফর টুডে, এবং পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। আর যদি কখনো ফ্রি থাকেন, হোয়াটসঅ্যাপে আমাকে কাজগুলো একটু সাবমিট করবেন। আমি আপনাদের সঙ্গে আমার সময় মতো প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলে নিব। সবাই ভালো থাকবেন। আমাকে স্যার একটু অবশ্যই। বলি। হ্যাঁ, আপনাকে 2 মিনিট না, 5 মিনিট দিচ্ছি, আপনি এখানে বাক্যগুলো বলেন। সজীব ভাই, আপনি একটু শোনেন, দেখেন ইনি কিভাবে বলেন। স্টার্ট নাও। স্যার, অর্থ মাঠ। ইয়েস ইয়েস। সজীব ভাইয়ের জন্য আমি বাংলাটা বলছি আর হ্যাঁ কি। হ্যাঁ, বলেন বলেন। প্রিমিসেস অর্থ মাঠ। হুম হ্যাঁ, হুম হুম। এটা একটা নিউ শব্দ। Yes. আমি আজকে শিখেছি স্যারের কাছ থেকে। Yes. আমরা জানি ফিল্ড মাঠ, হ্যাঁ বাট আমি এই নতুন শব্দটা নতুন শিখেছি। এই শব্দটা নতুন শিখেছি, সরি। এই জন্য আমি এটা দিয়ে অলরেডি সেন্টেন্স তৈরি করেছি। ইয়েস, সেন্টেন্স গুলো বলছি স্যার, ভুল শুদ্ধ জানি না। অবশ্যই দেয়ার বলেন। ইজ এ হ্যাঁ। বিগ tennis premises in front of my house. হুম। Sometimes when I go to my balcony, I watch some of young girls and boys play there. Play there. Yes. This premises is very clean. There are 3 big premises in my school and well decorated for different ages of children. Premises have different names like toddler playground, preschool playground, and pre-K playground. Every premises is well decorated is different ages of children. Actually, where I live, here, every community have different premises. স্যার এটুকু লিখেছি। থ্যাংক ইউ। আপনি যে বাক্যগুলো লিখেছেন, মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট।
এইভাবে কিন্তু এই যে দেখেন, আমি অনেক খুশি, আমি একটা নিউ ওয়ার্ড বলার সঙ্গে সঙ্গে সেই ওয়ার্ড দিয়ে আপনি অনেক কিছু লিখে রেখেছেন, স্যার আমি তো ডেরিভেশন অফ ভুলই ওয়ার্ডস। বললাম এটা। অনেক, এটা আর কোনোদিন কিন্তু আপনার ভোলা হবে না, ইচ্ছা করলেও ভুলতে পারবেন না। তো এইভাবে স্যার আমাদেরকে। আসলে যেতে পার এখন হুম আমি যেখানে আছি স্যার, হুম হুম যেখানে হুম থাকি, হুম সেখানে স্যার এটার অনেক বড় স্যার। হুম এখানে হুম আমার বাসার সামনে তো একটা আছে, এটা তো হুম আমি বললাম টেনিস, হুম কিন্তু ভিতরের দিকে স্যার দুইটা তিনটা বড় বড় ফিল্ড আছে, বসার জায়গা আছে। হ্যাঁ মানে ওই যে পার্কে যে সিট গুলো তৈরি করে দেয় ওরকম সিট বসার আছে, বাচ্চারা ওইখানে, এই যে এখন তার স্প্রিং না, হুম হুম এখন তো সানলাইট খুব ভালো এখানে, ওর বাচ্চারা খেলে, ঘুরে, বসে, অনেকে বসে গল্প করে।